সবাইকে স্বাগত বাংলা ইউটিউবের বাংলাদেশ আড্ডায়। জনাব বদরুল হায়দারের সাথে আমরা আলোচনা করব ঢাকার সিটি কর্পোরেশন নির্বাচন এবং তার ফলাফল নিয়ে। অভিনন্দন ইশরাক হোসেন, সাদেক হোসেন খোকার পুত্র, ঢাকার প্রয়াত মেয়র, ব্যাপক জনপ্রিয় মেয়র ছিলেন সাদেক হোসেন খোকা। তিনি গত হয়েছেন কিছুদিন আগে, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। তার পুত্র ইশরাক হোসেন রাজনীতির মাঠে এসেই কাঁপিয়ে দিয়েছেন বলা চলে পুরা রাজনীতির মাঠ, অন্তত সেটাই দেখেছি। এবং তার এই বিপুল জয়ে আসলে একটা অন্যরকম একটা জয় বলতে না, কেন সে জয় পায় নাই, নির্বাচনে জয়ী হয়নি। ও আচ্ছা, সেটা আপনার নুরুল হুদার ইভিএম কারসাজিতে জয় পেল কি পেল না, এইটা তো আসলে খুব বেশি আর গুরুত্ব বহন করে না এখন আর। বরং তিনি ঢাকাবাসীর মধ্যে যে অভূতপূর্ব এক সাড়া জাগিয়েছেন, এবং শুধু ঢাকাবাসীর মধ্যে না, তিনি যে দল থেকে নির্বাচন করছিলেন সেই দলের মধ্যে যে সাম্প্রতিক কালের মধ্যে এটাও একটা নতুন দৃশ্য, যে একটা চমৎকার ঐক্য, মানে দলের বিভিন্ন মত পথের নেতাদেরকে মানে তার এই প্রচার তৎপরতায় সবাই একসঙ্গে যুক্ত হওয়া, এটা আমি মনে করি যে একটা নতুন দৃষ্টান্ত তৈরি করেছে। আর ইশরাক হোসেন তিনি ঢাকার ইতিহাস, মানে ঢাকার নির্বাচন ইতিহাস পর্যালোচনা করলে দেখা যাবে যে হয়তো তিনি সর্বকনিষ্ঠ মেয়র পদপ্রার্থী। তো এরকম একজন কনিষ্ঠ বয়সে অত্যন্ত তরুণ একজন প্রার্থী, যাকে ঘিরে হয়তো দলের লোকজনের মধ্যে এবং সাধারণ মানুষের মধ্যে নানা রকম সংশয় ছিল যে তিনি আসলে কতটা এই ধরনের কুটিল রাজনীতি, জটিল এবং কুটিল রাজনীতিতে এসে কতটা নিজেকে খাপ খাওয়াতে পারবেন, কিংবা এটা কতটা মোকাবেলা করতে পারবেন। কিন্তু বাস্তবে গত কয়েক সপ্তাহে দেখা গেছে যে ইশরাক হোসেন অত্যন্ত ম্যাচিউরিটির সঙ্গে, মানে কোনো অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও একজন অভিজ্ঞ মানুষের মতো তিনি নির্বাচনী প্রচার চালিয়েছেন, এবং খুবই পজিটিভ বা ইতিবাচকভাবে। এবং তার এই প্রচারণার কৌশল এবং সারল্য এবং ইতিবাচক মনোভাব এবং অত্যন্ত আধুনিক এবং স্মার্ট, বিভিন্ন টেলিভিশনের টকশোতে তার কথা আমি যতগুলো শুনেছি দেখেছি, সব মিলিয়ে মানুষের মধ্যে একটা চমক তৈরি করেছে। এবং ওই যে বললাম যে নুরুল হুদার ইভিএম কারসাজিতে ফলাফল কি হলো না হলো, এর চেয়েও আমার কাছে মনে হয় যে ঢাকার জন্য একজন নতুন নেতা বা ঢাকাবাসীর জন্য একজন নতুন নায়ক হিসাবে তার অভিষেক একই সঙ্গে তাকে এক ধরনের বিজয় এনে দিয়েছে, যে তিনি যদি রাজনীতিতে থাকতে চান বা রাজনীতি করতে চান, তো তার যে ভিত্তিটা তৈরি হলো এই সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে, এটা খুব কম মানুষের বেলায় কিন্তু হয়। মরহুম সাদেক হোসেন খোকা, যিনি অবিভক্ত ঢাকার সর্বশেষ মেয়র ছিলেন প্রায় এক দশক ধরে, তিনি কিছুকাল আগে গত হয়েছেন। এবং আমরা দেখেছি যে তার এই বিদায়ের সময় ঢাকাবাসীর মধ্যে যে এক অভূতপূর্ব আবেগঘন দৃশ্যের অবতারণা হয়েছিল, মানুষ যেভাবে শোকাতুর হয়ে তাকে নজিরবিহীন শ্রদ্ধা জানিয়েছিল, ছয়টা জানাজায় মানুষের যে ঢল নেমেছিল, তো সেটা আমরা দেখতে পাচ্ছি যে ঠিক তার পরপরই তো এই নির্বাচনটা ঘোষিত হলো। এক ধরনের ধারাবাহিকভাবেই মানুষ তাদের সেই আবেগ এবং অনুভূতি নিয়ে সাদেক হোসেন খোকার পুত্র, যদিও তিনি সাদেক হোসেন, মানে আমি দেখেছি তার কথাবার্তায়, তিনি নিজেই একজন রাজনীতি সচেতন মানুষ, আগে থেকেই রাজনৈতিক পরিকল্পনা এবং স্বপ্ন ছিল, যে কারণে তিনি ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেছেন এক ধরনের রাজনৈতিক পরিকল্পনার অংশ হিসেবেই, সেগুলো তিনি বলছেন। কিন্তু এটা তো বাস্তবতা যে তিনি সাদেক হোসেন খোকার পুত্র, এবং সাদেক হোসেন খোকার প্রতি ঢাকার মানুষের যে ভালোবাসা, আবেগ, অনুভূতি, তার পুরোটাই দেখা গেছে যে গত কয়েক সপ্তাহে নির্বাচনী প্রচারকালে ইশরাক হোসেনের পক্ষে এক ভিন্ন ধরনের পরিস্থিতি তৈরি করেছে। আমি কয়েকটা নির্বাচনী প্রচারণা দেখেছি, একেবারে বিরামহীনভাবে সে ডে ওয়ান থেকে নির্বাচনী প্রচারণা, প্রথম দিন, দ্বিতীয় দিন, সত্য, এভাবে সে তার ফেসবুকে জনসমাগমটা দেখানোর আমরা চেষ্টা করেছে এবং আমরা দেখেছি। বিপরীতে তার যে বিপরীত প্রার্থী আছে, আমাদের সবার অহংকার, বঙ্গবন্ধু পরিবারের সদস্য, ব্যাপক বড় লোক ফজলিনুর তাপস, তার যে প্রচারণা, সেটা কিন্তু সেইভাবে জনসমর্থন আমরা দেখিনি। কেন, বড় লোক হওয়া কি অপরাধ নাকি? আপনি যেভাবে না, আমি অপরাধের কথা বলছি না, আমি বলছি বরং এটা ভালো যে তিনি
যদি বিজয়ী হন সম্পদশালী মানুষ, তারা দুর্নীতি করার প্রয়োজন পড়বে না, তিনি বরং একজন সৎ মেয়র হতে পারবেন। একটা তো বিষয় হলো যে বঙ্গবন্ধুর পরিবার এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে তাদের এই সম্পদটা পাওয়াটা তাদের অধিকার, একটা রাজনৈতিক অধিকার, পারিবারিক অধিকার। এবং কিভাবে এই সম্পদ পেল সেই প্রশ্ন তোলাটা বোকামি। হ্যাঁ, না সেটা কেউ কেউ তোলার চেষ্টা করছে, কেউ কেউ, মানে আপনি বোধহয় ওই যে সুইডেন ভিত্তিক একটা নিউজ এজেন্সি, তারা কি একটা নিউজ করেছে এটা নিয়ে নাকি, ওই যে বদমাশগুলো ওবায়দুল কাদের ঘড়ি নিয়ে যারা বিরক্ত করছে। না, এভাবে না বলাই ভালো, তারা আবার মন খারাপ করবে। কিন্তু তারা এভাবে লেগে থাকাটা কতটা ঠিক? একটা রয়্যাল ফ্যামিলির বিরুদ্ধে এভাবে কেন লেগে থাকবে? না, কেন তাপসের বিরুদ্ধে কিছু করেছে নাকি? তাপসের তো সম্পত্তি একটা, না, তারা শুধু তাপস সাহেব 2008 সাল থেকে নির্বাচন কমিশনে যে সমস্ত হলফনামা জমা দিয়েছেন, এবং এগুলাতে তো সম্পত্তির হিসাব দিতে হয়, আপনি জানেন। তো তারা শুধু ওই তুলনামূলক চিত্রটা তুলে এনেছে যে 2008 সালে যেখানে তাপস খুবই সামান্য সম্পদের মালিক ছিলেন, সেখানে গত 12 বছরে তিনি, মানে তার সম্পদের যে বৃদ্ধি ঘটেছে, এটা একমাত্র আলাদিনের চেরাগ ছাড়া অসম্ভব। এর মধ্যে দেখানো হয়েছে যে বাংলাদেশের একটা ব্যাংকের তিনি সিংহভাগ শেয়ারের মালিক, মানে একটা ব্যাংকের তিনি মালিক আর কি, এক কথায়। তো সেই ব্যাংকের মালিকানা অর্জনের ক্ষেত্রে তিনি যখন টাকা জমা দিয়েছিলেন, মালিকানার জন্য টাকা দিয়েছিলেন যে 38 কোটি টাকার কিছু বেশি, তো সেই টাকাটা তখন তিনি দেখিয়েছিলেন যে তার একটা ফিশারিজ কোম্পানি ছিল, নাম হলো টুঙ্গিপাড়া ফিশারিজ, এবং সেই মাছ কোম্পানি থেকে, মাছ ব্যবসার কোম্পানি থেকে তিনি 38 কোটি টাকা তুলে এই ব্যাংক কিনেছেন। ওই এজেন্সিটা, আপনি যাদেরকে দুষ্ট বললেন, এই দুষ্ট নিউজ এজেন্সিটা, তারা যেটা করেছে, তারা অনুসন্ধান চালিয়ে দেখেছে যে ওই টুঙ্গিপাড়া ফিশারিজ নামে কোনো মাছ কোম্পানির অস্তিত্বই নেই, এবং কবে তিনি ওই কোম্পানিতে কথিত কত টাকা বিনিয়োগ করেছেন সে ব্যাপারেও কোনো তথ্য নাই। মাছ তো এক জায়গায় থাকে না, মাছের ধর্ম কি? আপনি কি মাছ এক জায়গায় থাকে না, ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় যায়? যাই হোক, মাছের কোম্পানি কি আপনি এই ব্যাপারে তার ওই মানে মাছ ব্যবসা থেকে তিনি তার টাকা এনে যে ব্যাংক ব্যবসায় ঢুকালেন, এবং এখন একটা ব্যাংকের তিনি মালিক হলেন, এই সূত্রে তিনি এখন বিপুল সম্পদের মালিক হয়ে গেছেন। হতেই পারেন এভাবে মাছ ব্যবসা করে আরো অনেকে বিপুল সম্পদের মালিক। আসলে কি এর মধ্য দিয়ে বিএনপির রাজনীতি কিংবা ঢাকা শহরে যে একটা ঘুমানো ভাব, সেটা কি চলে গেছে বলেই আপনার মনে হচ্ছে? যে জয় পরাজয় সেটা বিষয় না, বিষয়টা হলো যে অন্যদিকে কিছু অর্জন হয়েছে, এরকম না? সেটা না, আসলে হয়েছে কি সাহেব, বিএনপি নামের যে রাজনৈতিক দলটা বাংলাদেশে আছে, এই দলটা তো এখন খুবই করুণ দশা, এবং এই দলটার এই করুণ দশায় সবচেয়ে খুশি কে বলতে পারেন তো? জানেন তো? আজকের ক্ষমতাসীনরা, তারা এতে খুব খুশি, এবং তারা চায় যে বিএনপি এই অবস্থায় থাকুক, এর চাই তার খারাপ অবস্থায় যেন না যায়, এটা আবার তাদের জন্য ঝুঁকি আছে। এবং সামগ্রিক পরিস্থিতিতে বিএনপির এই অবস্থা থেকে উত্তরণের কোনো লক্ষণ আমি দেখি না। আমি জানি না আপনি দেখেন কিনা। ইশরাক সম্পর্কে একটু আগে যেটা বললাম, এটা আমি মনে করি নিতান্তই ব্যক্তি ইশরাকের অর্জন, বা তার এক ধরনের চমৎকার অভিষেক বা সফল অভিষেক বলতে পারি। ভবিষ্যতে কি হবে, বিএনপির ভবিষ্যৎ অবস্থান কি হবে, ইশরাকের রাজনৈতিক অবস্থান কি হবে, সেটা তো হাইপোথেটিক্যাল, সে আলোচনা এখন যাওয়ার আমি মনে করি না দরকার আছে। কিন্তু ব্যক্তিগতভাবে ইশরাক তার রাজনীতিতে যে অভিষেক, বিশেষ করে ঢাকার মতো একটা রাজধানী শহরের মেয়র পদে যেখানে তার বাবা দীর্ঘদিন ছিল, এই জায়গাটা সে অত্যন্ত সফল হয়েছে। সে ঢাকাবাসীকে নাড়া দিতে পেরেছে অত্যন্ত সফলভাবে, কার্যকরভাবে, এবং নিজের রাজনৈতিক অবস্থানটাকে সে অত্যন্ত পরিষ্কারভাবে জানান দিতে পেরেছে। এবং আমি মনে করি সে যদি রাজনীতিতে থাকে তাহলে এই অভিষেকটা তাকে দীর্ঘমেয়াদে অনেক সুবিধা দেবে। সেই জায়গায় তিনি ব্যক্তিগতভাবে সফল, এবং আমি মনে করি যে নেতৃত্ব নিয়ে বাংলাদেশের মানুষের মনে বা ঢাকাবাসীর মধ্যে যে হতাশা, এখানে ভালো নেতৃত্ব আসছে না। আপনি যদি দেখেন ঢাকার বিভিন্ন আসনের সংসদ সদস্য, কিংবা আপনার সাম্প্রতিক কালে বিভিন্ন পর্যায়ে যে সমস্ত নেতৃত্ব উঠে এসেছে, তো সেখানে এক ধরনের একটা হতাশাজনক চিত্রই বটে। আপনার ওই যে মিরপুরে একজন আছে না কি, আসলামুল হক এমপি, শত শত কোটি টাকা সরকারি সম্পত্তি দখল করে ফেলেছে। তারপরে আপনার এরকম সব দিকেই ঢাকায় যারা আছে, তো এর মধ্যে
আমি মনে করি যে ইশাকের মতো একজন, যদিও তার সঙ্গে অন্য যারা আছে এরাও অত্যন্ত আধুনিক উচ্চশিক্ষিত, কোনো সন্দেহ নেই, ব্যারিস্টার ফজলিনুর তাপস কিংবা তাবিদ আউয়াল, তারপরে আতিকুল ইসলাম, যে আতিকুল ইসলাম তো ধরেন সে গার্মেন্টস ব্যবসায়ীদের নেতা ছিল এবং সফল গার্মেন্টস ব্যবসায়ী, সো নিশ্চয়ই মানে অত্যন্ত শিক্ষিত এবং আধুনিক মনস্ক মানুষ। কিন্তু আমি মনে করি যে ঢাকাবাসীর মধ্যে অত্যন্ত একটা উৎসাহ উদ্দীপনা তৈরি করতে পেরেছি ইশরাককে। আমি আপনি অভিনন্দন জানাই বা না জানাই, বাস্তবতা হলো ঢাকার মানুষ ইশরাককে অভিনন্দন জানিয়ে ফেলেছে আমরা। এবং আমি বিশ্বাস করি কি জানেন, এই যে ঢাকা ভাগ করা হয়েছে উত্তর দক্ষিণ, এটা তো একটা খুবই নিম্ন ধরনের ষড়যন্ত্রের অংশ হিসাবে করা হয়েছে। সাদেক হোসেন খোকাকে মেয়র পদ থেকে কোনোভাবে সরানো যাচ্ছিল না, আইনে কভার করে না, প্রশাসক বসানো যাচ্ছে না, তখন ঢাকা দুই ভাগ করে তাকে সরানো হয়েছে। তা আমার ধারণা যে এই সরকার, এই দখলবাজ সরকার যদি ক্ষমতায় না থাকে, অদূর ভবিষ্যতে কোনো একদিন ঢাকা আবার একীভূত হবে এবং অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশন। কিন্তু সব তো সব ভালো কথা কিংবা সব বিষয়, এই যে আপনি বললেন ঢাকার মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে, এটা তো আর সব তো আর ইশরাকের জন্য হয় নাই। এখানে সরকার সহযোগিতা করেছে, নির্বাচন কমিশনের চমৎকার একটা ভূমিকা আমরা লক্ষ্য করেছি, নিশ্চয়ই আপনিও লক্ষ্য করেছেন, না হলে তো এরকম সুন্দর পরিবেশ হতো না। ঠিক বলেছেন যে এই যে ধরেন নির্বাচনী প্রচারের সময় 4-5 দিন আগে ইশরাকদের বাড়ির সামনে তার নির্বাচনী প্রচার দলের উপরে হামলা হয়েছে। হামলা কারা করেছে? আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থীর লোকেরা। এটা তাদের অফিস হলো একটা নির্মাণাধীন বিল্ডিংয়ের দোতলায়, সেখান থেকে উপর থেকে ইট মারা হয়েছে, সমানে ইটের টুকরো বা ইট মারা হয়েছে, এবং 2 জন সাংবাদিক সহ তাদের 12-13 জন আহত হয়েছে, প্রত্যেকে হসপিটালাইজ করা হয়েছে। কিন্তু পুলিশ এসে অ্যারেস্ট করে নিয়ে গেছে যারা আহত হয়েছে, যারা আক্রান্ত হয়েছে তাদেরকে, এবং তাদের মধ্যে 5 জনকে আবার রিমান্ডে নিয়ে যাওয়া হয়েছে। এই তো চমৎকার পরিবেশ এবং খুবই একটা নির্বাচনের অবাধ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ। ঠিক আছে। আর নির্বাচন কমিশনারের কথা আপনি জিজ্ঞেস করলেন, তো নির্বাচন কমিশনের অবস্থা তো হলো যে ধরেন বিভিন্ন আপনার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটা ভিডিও, যে একজন পুলিশের সাব ইন্সপেক্টর কার পার্টি করে আর কি, আমাদের মানে ওনাকে সাংবাদিক জিজ্ঞেস করেছে যে কি অবস্থা, তো উনি বলছে না ইশরাকের পার্টি চলে গেছে আর আমাদের পার্টি এইদিকে আছে। এটা তো কোনো পুলিশের পার্টি, বাট নির্বাচন কমিশনের পার্টি তো ঠিক আছে। তো নির্বাচন কমিশনের যে এখন প্রধান পার্টির প্রধান, নির্বাচন কমিশনের প্রধান সাবেক যুগ্ম সচিব নুরুল হুদা, নির্বাচন কমিশন আওয়ামী লীগ পার্টির প্রধান, নির্বাচন কমিশন লীগ নাকি, নির্বাচন কমিশন লীগের প্রধান। তো সাবেক যুগ্ম সচিব নুরুল হুদাকে সাংবাদিক জিজ্ঞেস করেছে যে একজন পুলিশের সাব ইন্সপেক্টর এই ধরনের কথা বলেছে, আপনি কি মনে করেন? বলে না, ওই পুলিশ বলেছে পুলিশ পার্টির কথা। তো ওই সাংবাদিক বলেছে যে না, সে তো পরিষ্কার বলেছে যে ইশরাকের পার্টি ওইদিকে চলে গেছে, আমাদের পার্টি এখানে আছে। তাহলে না, ও পুলিশ পার্টির কথাই বলেছে। হ্যাঁ, মানে পুলিশ পার্টি আলাদা, নির্বাচন কমিশন পার্টি আলাদা। এই সাবেক যুগ্ম সচিব নুরুল হুদা, সে এই জিনিসটার মানে ব্যাখ্যা তলব করা কিংবা ঠিক আছে আমরা এটা তদন্ত করে দেখব, এটারও প্রয়োজন মনে করেনি। সে অত্যন্ত দৃঢ় বিশ্বাসের সঙ্গে জানিয়ে দিয়েছে যে না, ওই পুলিশের সদস্য সে পুলিশ পার্টির কথা বলেছে। এখন বাংলাদেশে পুলিশ পার্টি নামের কোনো পার্টি আছে এটা তো এর আগে জানা যায় নাই, নুরুল হুদার মাধ্যমে মানুষ জানতে পারলো। আরেকটা জিনিস দেখেন যে এই নির্বাচন কমিশন ধরেন গত 10-12 বছর ধরে নির্বাচন কমিশন প্রতিষ্ঠানটাকে ধ্বংস করতে করতে এটাকে ধুলোয় মিশিয়ে দেওয়া হয়েছে, এটার আর কিছুই অবশিষ্ট নাই। এবং এটার চূড়ান্ত ধুলায় মিশানোর কাজটা সাবেক যুগ্ম সচিব নুরুল হুদাকে দিয়ে এরা করেছে এখনকার ক্ষমতাসীনরা, এবং তার সঙ্গে ওইখানে আরও কিছু বসংবাদ আছে। বিশেষ করে নির্বাচন কমিশনের সচিব পদে, নির্বাচন কমিশনের কিন্তু স্বাধীনতা নাই সচিব কাকে বানাবে, এই স্বাধীনতা তাদের নাই, এটা সরকার যাকে দেবে তারা তাকে গিলতে বাধ্য। তো এর আগে যখন ওই রাতের ভোট হলো তখন একজন সচিব ছিল মনে হচ্ছে হেলাল উদ্দিন, সাকসেসফুলি যখন রাতের ভোট করে দিল এবং তাকে পরে পদোন্নতি দিয়ে স্থানীয় সরকার বিভাগের সচিব করা হলো, এরপর আবার সিনিয়র সচিবও করা হয়েছে, এটা ভালো পুরস্কার পেয়েছে। এখন আবার যাকে আনলো এই ভদ্রলোক, দেখেন আজকে একটা দৃশ্য দেখলাম যে গতকালকে একটা দৃশ্য দেখলাম যে এই নুরুল হুদা সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন। তো এর মধ্যে সাংবাদিকরা ইভিএম সম্পর্কে একটা প্রশ্ন করেছে, তো করার পরে নুরুল হুদা এক পাশে সরে গিয়ে সচিব আলমগীরকে দায়িত্ব দিয়েছে সে বলবে, এমনভাবে সে বলল যে সেই মনে হলো প্রধান নির্বাচন কমিশনার, এবং হুদা পাশে এমনভাবে দাঁড়িয়ে আছে যে তিনি বোধহয় তার অধীনস্থ। এবং এই সচিব শুধু এই ক্ষেত্রে না,
আরও বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে যে নির্বাচন কমিশন নামক এই প্রতিষ্ঠানে এখন সচিব কতটা পাওয়ারফুল এবং কতটা প্রতাপশালী, যে একজন নির্বাচন কমিশনার আমরা সবাই জানি, তার নামই জানে, অন্য নির্বাচন কমিশনারদের নাম কিন্তু মানুষ সেভাবে জানে না। মাহবুব তালুকদার, যিনি জাতির বিবেক হিসেবে অনেকটা পরিচিতি পেয়েছেন, যে বিভিন্ন অনিয়ম এবং এই নির্বাচন কমিশনকে ধ্বংস করা, নির্বাচনী প্রক্রিয়াকে ধ্বংস করার বিরুদ্ধে তিনি বিভিন্ন সময় তার কণ্ঠকে উচ্চকিত করেন। তো মাহবুব তালুকদার সাহেব একজন নির্বাচন কমিশনার কিন্তু হাইকোর্ট বিভাগের বিচারপতিদের সমমর্যাদার, বা হাইকোর্ট বিভাগের বিচারপতি। তো এই যে সিটি নির্বাচনে বিভিন্ন জায়গায় যে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন বা বিভিন্ন ঘটনা ঘটছে, এ সম্পর্কে তিনি তথ্য চেয়েছেন রিটার্নিং অফিসারের কাছে। তো রিটার্নিং অফিসার ওনাকে সেই তথ্য সরবরাহ করেননি। তো সাংবাদিকরা এই ব্যাপারে সচিবের কাছে জানতে চেয়েছে। সচিব বলেছে যে না, একজন নির্বাচন কমিশনার এভাবে চাইলে কোনো তথ্য দেওয়া যাবে না। তথ্য চাইতে হলে তাদের সবাইকে মিলে একসঙ্গে চাইতে হবে। আপনি চিন্তা করেন, মানে নির্বাচন কমিশন কিভাবে কাজ করবে সেই নির্দেশনা দিচ্ছে সচিব। মানে কতটা ক্ষমতা ধর হলে পারে এটা সম্ভব। নির্বাচন কমিশন পার্টির পুরো পার্টি এক হইতে হবে আর কি। হ্যাঁ, পুরো পার্টি এক হয়ে সচিবের কাছে আবদার করতে হবে, দয়া করে আমাদেরকে কিছু তথ্য দেন। এবং সেখানে সাবেক যুগ্ম সচিব নুরুল হুদা পুরোপুরি নীরব, এ ব্যাপারে তার কোনো বক্তব্য নেই। কারণ তিনি হয় সচিবের হয়ে কাজ করছেন অথবা সচিব তার হয়ে কাজ করছেন, এক পার্টি আর কি। কিন্তু আসলে হয়েছে মাঝখানে যেসব লোক আছে, মাহবুব তালুকদার, তো এগুলো হচ্ছে ওনাদের। বিষয়টা হয়েছে কি জানেন, এই নির্বাচন কমিশন তো ধ্বংস হয়ে গেছে, এইটাকে এখন কোনো একজন ব্যক্তিকে দিয়ে বা ব্যক্তি বিশেষকে দিয়ে এটাকে আর এই মানে এই ধ্বংসাবশেষকে পুনর্গঠিত করা বা এটাকে আবার সমর্যাদায় ফিরিয়ে আনা সম্ভব না। এটাকে ফিরিয়ে আনতে হলে বাংলাদেশের সামগ্রিক রাজনৈতিক এবং রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন ঘটাতে হবে। সেটার সংস্কারের মধ্য দিয়েই যদি, সংস্কারের অংশ হিসাবেই যদি কখনো নির্বাচন কমিশন আবার মাথা তুলে দাঁড়াতে পারে এর মর্যাদা নিয়ে, এর স্বাধীনতা স্বাতন্ত্র্য নিয়ে। কিন্তু এই ধ্বংসাবশেষের মধ্যে দাঁড়িয়েও নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার অব্যাহতভাবে যে কথাগুলো বলে যাচ্ছেন, তার হয়তো আর কিছু করার নাই। অনেকে বলেন যে তিনি পদত্যাগ করছেন না কেন। তিনি পদত্যাগ করলে তো এই ভেতরকার কথাগুলোও আমরা জানতে পারবো না যে আসলে কি হচ্ছে, হ্যাঁ, গণতন্ত্র চর্চার নামে বা সাংবিধানিক প্রতিষ্ঠানের নামে। তো তিনি অন্তত আমাদেরকে মাঝে মধ্যে এই তথ্যগুলো জানান এবং জাতির বিবেক হিসেবে তিনি মানে খুবই মৃদু কণ্ঠে হলেও তিনি আমাদেরকে এই কথাগুলো শোনাচ্ছেন। এবং এই প্রতিষ্ঠানের যে একটা মর্যাদা প্রাপ্য, মানে মর্যাদা তো নাই, কিন্তু মর্যাদা যে থাকার কথা, এটা তার কথার মধ্য দিয়ে আমরা মাঝে মাঝে বুঝতে পারি। আমরা শেষ করবো। আপনি বললেন যে কোন একদিন নির্বাচন কমিশনের পুনর্গঠন কিংবা পুরো জিনিসের সংস্কার না, আমি আশা করি যে একদিন বিশাল প্রলয় হবে, সেই প্রলয়ে সবকিছু একদম খড়কুটোর মতো উড়ে যাবে, ধ্বংস তৈরি হবে একটা। কারণ বিচার বিভাগ, পুলিশ, প্রশাসন, নির্বাচন কমিশন, সেনাবাহিনী এবং সমগ্র রাজনৈতিক ব্যবস্থা পুরোটাই কলুষিত হয়ে গেছে এবং এখান থেকে মুক্তি নেই যতক্ষণ না পর্যন্ত এটার পরিপূর্ণ ধ্বংস। বিশেষ করি যে এই প্রলয়ের মধ্য থেকেই নতুন করে তৈরি হবে আগামী বাংলাদেশ, স্বপ্নের বাংলাদেশ, সবার বাংলাদেশ, যেখানে সবার সম অধিকার থাকবে, গণতান্ত্রিক দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ। সেইটার পথে নিশ্চয়ই আজকের যারা তরুণ নেতৃত্বে এগিয়ে আসছে কিংবা উঠছেন, তারাই হয়তো আগামী দিনের একটা সময় এই হাল ধরবেন কিংবা নতুন কোনো মানুষ হাল ধরবেন পুরাতন সবকিছুকে ভেঙে নতুন করে তৈরি হওয়ার জন্য। সে পর্যন্ত অবশ্যই আজকে যারা মাঠে আছেন, ইশরাক সহ সবাইকে আমরা অভিনন্দন জানিয়েই আজকের আলোচনা শেষ করছি। আমরা এই নির্বাচনের নিয়ে পোস্টমর্টেম আবার করবো হয়তো এক সময়। সবাই ভালো থাকবেন। হ্যালো, দিস ইজ শাহেদ আলম। বাংলা ইনফোটিউবের এই উপস্থাপনা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল বাটনটি অন রাখবেন যেন নতুন ভিডিও আসা মাত্রই আপনি তার তথ্য পেয়ে যান। বিস্তারিত জানার জন্য অবশ্যই বাংলা ইনফোটিউবের ওয়েবসাইট www.banglainfotube.com ভিজিট করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ।